শেখ হাসিনা সহ ৩ আসামির মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ। প্রথম দিন উপস্থাপন করবেন প্রসিকিউশন। মতিঝিল থেকে কমলাপুর মেট্রো ট্রায়াল রান হতে আরও 1 বছর। ট্র্যাক সুইচিং প্রস্তুত না হওয়ায় যাত্রী সেবা নিয়ে সংশয়। সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব। এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ বিভাগে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি যাত্রীদের। দ্রুত নিষ্পত্তি করে আমাদের পরিবহনকে মুক্ত করা হোক, ঝামেলা মুক্ত পরিবহন চাই আমরা। এই যে কষ্টটা যে করতেছি দেখতে তো পারতেছেন, আমরা দিনে না দিন খাই, আমরা কেন কষ্ট করবো? সীমান্তে পাক আফগান সেনাদের ব্যাপক সংঘর্ষ, পাকিস্তানের 2টি সেনা চৌকি দখলের দাবি তালেবান সরকারের। এবং দেশের ফুটবল একটি বিশেষ ক্লাব ও কোচ ক্যাবরেরা সিন্ডিকেটের দৌরাত্ম্য, একাদশের জায়গা মিলছে পারফরমেন্স না করেই। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। জুলাই আগস্ট আন্দোলন সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ সকালে। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, এরপর নিজেদের যুক্তি তুলে ধরবেন স্টেট ডিফেন্স আইনজীবী। শেষ পর্যায়ে যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ। এ ধাপ শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে গত 8 অক্টোবর। মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা শেষ করে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এরপর যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল। আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন, তারপরে ডিফেন্স, তারপরে এই যুক্তিতর্ক রিপ্লাই দিবে আবার প্রসিকিউশন। এটি হলো ট্রাইব্যুনালে একটি মামলার সর্বশেষ ধাপ। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, কখন থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হবে জানাবেন? যদিকা আজ সকাল সাধারণত ট্রাইব্যুনালের যে সময়টি থাকে 10টা থেকে 11টা নাগাদই কিন্তু বিচার কার্য শুরু হয় এবং আমরা জানতে পেরেছি আজকে শেখ হাসিনার মামলার যে যুক্তিতর্ক রয়েছে সেই যুক্তিতর্কটিও এই সময়ের ভিতরেই শুরু হবে। একটু যদি এর পটভূমিটি একটু আপনাদের সামনে উল্লেখ করি যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং একই সাথে মানবতা বিরোধী যেসব কর্মকাণ্ড হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনাকে অভিযুক্ত করে 5টি অভিযোগ এনে তাকে কিন্তু এই মামলার আসামি করা হয়েছে এবং একই সাথে কিন্তু তার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সময়কার মহাপরিদর্শক মামুনকেও কিন্তু এখানে আসামি হিসেবে রাখা হয়েছে। যদিও পরবর্তীতে তিনি রাজসাক্ষী হয়েছেন, যে কারণে আসলে তাকে আপাতত এই আসামির কাঠগড়া থেকে সরানো হয়েছে, কিন্তু তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে আছেন। এবং গেল কয়েকদিন আগেই কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ, সেই সাক্ষ্য গ্রহণও কিন্তু শেষ হয়েছে। সেই সাক্ষ্য গ্রহণের পরেই কিন্তু বিচার কার্যের যে সর্বশেষ ধাপ, এর মানে দাঁড়াচ্ছে যে যুক্তিতর্ক শুনানি সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আজ। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই মামলাতে কিন্তু 28 কার্য দিবসে প্রায় 54 জন
সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সবশেষ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন সেই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছেন এবং এই সাক্ষ্য গ্রহণ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবী কিন্তু তার সাক্ষ্য গ্রহণ করেছেন। এবং যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে চাই যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পলাতক থাকার কারণে তার যিনি অ্যাডভোকেট রয়েছেন সেই অ্যাডভোকেট কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। তবে এই সাক্ষ্য গ্রহণ গুলো যখন হয়েছে তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবী খুব দাবি করেছেন যে এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে শেখ হাসিনা সহ অন্য যে আসামিরা রয়েছেন তারা নির্দোষ প্রমাণিত হবেন, এই আশাবাদ তারা কিন্তু আবার ব্যক্ত করেছেন। তবে আজকে যে যুক্তিতর্ক এই যুক্তিতর্ক কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এই বিষয়টি একটু জানিয়ে রাখি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতালির রোম সফরে যাচ্ছেন আজ। বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। রোববার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। তিনি সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। ডক্টর শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের আইন ও মানবতার প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনার প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে তারা অন্ধর সহযোগী ছিলেন। এতে দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা ভীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি আরও আশা প্রকাশ করেন, কারো উপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ বিচার প্রক্রিয়া মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তি পাবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতের কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবে না, যা দীর্ঘমেয়াদী জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের ট্রায়াল রান হতে লাগবে আরও 1 বছর। গেল জুন পর্যন্ত মেয়াদ থাকলেও সময় গড়ালো আরও 1.5 বছর। 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরে পরীক্ষামূলক যাত্রার কথা জানান ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ। যদিও কাজ শেষে যাত্রীরা পুরোপুরি যাত্রী সেবা পাবে কিনা তা নিয়ে আছে অনিশ্চয়তা, কারণ থমকে আছে কমলাপুর স্টেশনের শেষ অংশে ট্র্যাক সুইচিং এর পিলারের কাজ। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর পর পুরোপুরি বদলে গেছে এই রুটে নিয়মিত চলাচলকারীর ভ্রমণ অভিজ্ঞতা। তাই দিন যত যাচ্ছে মেট্রোর বাকি রুট দ্রুত নির্মাণের দাবি এখন শহর জুড়ে। প্রায় 2 বছর হয়ে গেল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের কাজ। খরচ কমানো, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রাক্কলীন ব্যয়ের থেকে দরপত্রে প্রায় দ্বিগুণ প্রস্তাবনা কিংবা দরপত্রে প্রতিযোগিতা বাড়ানো, এমন নানান কারণে মেট্রোর অন্য লাইনগুলোর কাজ যেখানে থমকে আছে সেখানে এই বর্ধিত অংশের কাজ চলছে
বাধাহীনভাবে। 1.16 কিলোমিটার দৈর্ঘ্যের এই পথটুকুর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল চলতি বছরের জুন মাসে, যে মেয়াদ শেষ হয়েছে আগেই। সরেজমিনে গিয়ে দেখা যায় মতিঝিল থেকে আসা ভায়াডাক্টের নির্মাণ এখনও শেষ হয়নি। তবে প্যারাপেটো ওয়াল বসানোর কাজ শেষ হয়েছে সেনা কল্যাণ ভবন পর্যন্ত। ভায়াডাক্ট ও প্যারাপেটো ওয়ালের কাজ শেষ হলে শুরু হবে রেল লাইন বসানো। স্টেশনের ওপরের শেড নির্মাণে এখন চলছে রাফটার বিম ও পার্লিম বসানোর কাজ। শেষ হলে বসবে শীট, যা রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে প্ল্যাটফর্মের যাত্রীদের। স্টেশনের ভেতরে যেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য অফিস রুম থাকবে, সেখানে পুরোদমে চলছে সিভিল কনস্ট্রাকশনের কাজ। শেষ হয়েছে দ্বিতীয় তলা থেকে প্ল্যাটফর্মে ওঠা সিঁড়ির ঢালাইয়ের। আর কমলাপুর স্টেশনের দিকে মেট্রোতে ওঠার সিঁড়ির নির্মাণ কাজও দৃশ্যমান। তবে অগ্রগতি নেই স্টেশন থেকে রাজারবাগের দিকে বর্ধিত অংশের কর্মযোগ্য। স্টেশন থেকে রাজারবাগের দিকের এই অংশে 300 মিটার বর্ধিত অংশ থাকার কথা, যার উপরে হবে ট্র্যাক সুইচিং, অর্থাৎ ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে লাইন পরিবর্তন করে আবারও অন্য প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে। কিন্তু কোনো এক কারণে দুটি পিলার হওয়ার পরে সেই কাজটি থেমে রয়েছে। সেটি যদি সময়মতো না হয়, তাহলে মেট্রো রেলের যে 3 মিনিট পর পর ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে, সেটি কিন্তু করাটা কঠিন হয়ে দাঁড়াবে। ডিএমটিসিএল এর এমডি বলছেন, আগামী বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুরের অংশের ট্রায়াল রান শুরু হবে। তারপর সবকিছু ঠিক থাকলে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এটা এখনও অ্যাজ প্ল্যান্ডে আছে। আমাদের যে অরিজিনাল প্ল্যান যেটা এই বছর যেটা করা হয়েছে, সেটা হলো সিভিল ওয়ার্কস প্রায় সাবস্টেন্সিয়ালি কমপ্লিট হয়ে যাবে বাই অক্টোবর নভেম্বরের ভিতরে, এবং কমপ্লিটলি সিভিল ওয়ার্কস বাই ডিসেম্বর। আর সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে, এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব, ট্রায়াল রান দেব। এই ট্রেনটি পরবর্তী স্টেশনে থামবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে মেট্রো চলে 6 মিনিট পর পর। অক্টোবর মাসের শেষের দিকে আরও 1 মিনিট কমিয়ে 5 মিনিটে আনার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। আমরা যেটা করতেছি এখন, সকালবেলা হাফ অ্যান আওয়ার আগে এনেছি, টাইম আমরা এক্সটেন্ড করছি, আর রাত্রেবেলা হাফ অ্যান আওয়ার হচ্ছে বেশি আমরা টাইম এক্সটেন্ড করছি। মোট 1 ঘন্টার উপরে আমরা টাইম এক্সটেন্ড করছি প্যাসেঞ্জার সার্ভিসের জন্য। টাইমের ব্যাপারে দিনের বেলা সারাদিনের জন্য যেটা এখন 6 মিনিট আছে, আমরা চাচ্ছি 1 মিনিট করে সবখানি কমাই আনতে। মতিঝিল থেকে আসা একটার পর একটা পিলারে ভায়াডাক্ট বসতে বসতে এখন সেটা কমলাপুর রেল স্টেশন থেকে দৃশ্যমান। আর মাত্র 3টি পিলারের উপরে বসলেই এই স্টেশনের সাথে তার যে সংযুক্তি, সেটি শতভাগ নিশ্চিত হবে। এরপরে শুরু হবে ট্র্যাক বসানো, সিগন্যালিং ও যান্ত্রিক সিস্টেমের কাজ, যেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই আগামী বছরের শেষের দিকে ট্রায়াল রান শুরু হলেও 2027-এর আগে যাত্রী পরিবহন শুরু হবে কিনা, সেটি নিয়ে একটু অনিশ্চয়তা থেকেই যায়। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ময়মনসিংহে জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনায় এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির জেরে শেষে এখনও স্বাভাবিক হয়নি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। বিভাগ থেকে আজ ছেড়ে যাচ্ছে না কোনো দূরপাল্লার বাস। এতে বিপাকে পড়ছেন সাধারণ যাত্রীরা। মাসকান্দা টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, পুরো বিভাগের দূরপাল্লার বাস বন্ধের ব্যাপারে কি বলছেন শ্রমিকরা এবং প্রশাসনের পদক্ষেপ কি নিয়ে জানাবেন? জ্যোতিকা, আমরা খুব ভোর থেকে কিন্তু আসলে সংবাদ সংগ্রহ করছি। আমরা এতক্ষণ মাসকান্দা বাস টার্মিনাল ছিলাম নগরীর, এখন আমরা ঢাকা বাইপাস এলাকায় রয়েছি, যেখানে 4টি জেলার কিশোরগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, জামালপুরের 4টি জেলার যে ময়মনসিংহ সহ 4টি জেলার যে বাস সেগুলো চলাচল করে। আজকে কিন্তু যেটা আপনি আগেই বলছিলেন যে বাস চলাচল করছে না, যার কারণে কিন্তু যাত্রী দুর্ভোগ কিন্তু চরম আকার ধারণ করছে, এবং এই বাইপাস মোড়ে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন। আমি একটি পরিবারের কথা উল্লেখ করতেই হয়, সাদিকুল ইসলাম, তিনি তার মা, প্রতিবন্ধী ছোট বাচ্চাকে নিয়ে সেই ভোর 4টা থেকে বাইপাসে বসে আছেন। এই ঢাকা মহাখালী যাবেন, কিন্তু এখন পর্যন্ত তিনি বাস পাচ্ছেন না, এবং তিনি বলছিলেন যে আসলে যাদের টাকা পয়সা আছে তারা হয়তো প্রাইভেট কার ভাড়া করে তারা যেতে পারছে, কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু আসলে এই সিএনজি, অটো বা
লেগুনা যেগুলো যা পাচ্ছে আর কি মোটামুটি সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে ভাড়া কিন্তু বেশি লাগছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, কিন্তু গাড়ি আসলে কখন আসবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের বাস চলছে, কিছু কিছু উপজেলা ভিত্তিক যে গাড়ি বাসগুলো রয়েছে, ত্রিশাল, ভালুকা, সেই বাসগুলো চলছে এবং প্রচুর সিএনজি দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সিএনজিতেই 50 থেকে 100 টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। কোনোভাবে আসলে যাদের আজকে যেহেতু রোববার অনেকের অফিস রয়েছে, অনেকে কর্মক্ষেত্রে যাচ্ছেন, ডাক্তার দেখাতে যাচ্ছেন, পরীক্ষা রয়েছে, সুতরাং নানান কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু একেবারে চরম আকার ধারণ করেছে। ময়মনসিংহ বিভাগের কোনো জেলার বাসই কিন্তু চলাচল করছে না। আমাদের যারা সহকর্মী ছিলেন নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, সব সহকর্মীরাই বলছেন যে সেখান থেকে আসলে কোনো দূরপাল্লার বাস আসলে ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ছেড়ে আসছেন। আমরা এখন পর্যন্ত আসলে পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং তাদের একটি অংশও কিন্তু আসলে এই ধরনের যে কর্মসূচি সেটিরও কিন্তু তারা বিরোধিতা করছেন। তারা বলছেন যে তারা আসলে এই মালিক পক্ষদের এই ধরনের কোন্দলের পক্ষে তারা না, তারা আসলে দিন আনেন দিন খান, এই পরিবহন খাতের এই সমস্যাটি যেন দ্রুত সময়ের মধ্যে নিরসন হয় এবং তারা যেন আবার যাত্রী সেবায় নিয়োজিত থাকতে পারেন এবং সাধারণভাবে তারা যেন আবারও এই কাজে ফিরে আসতে পারেন। এবং সাধারণ যাত্রীরা যেটা বলছে, যেহেতু তারা আগে থেকে কিছু জানে না, হঠাৎ করে আজকে সকাল থেকে তারা এই দুর্ভোগে পড়ছে, তাদের দুর্ভোগটাও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। একটু বলে রাখা প্রয়োজন, গতকালকে যখন ইউনাইটেড পরিবহনের 12টি বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়, তারপর থেকে কিন্তু শ্রমিক ফেডারেশন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন বা যারা শ্রমিকদের নিয়ে কাজ করেন, তারা তাদের নির্দেশে আজকে কিন্তু সকাল থেকেই সমস্ত বাস সার্ভিস কিন্তু বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে। এবং এখন পর্যন্ত প্রশাসনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি, আইন শৃঙ্খলা বাহিনীদেরও আমরা দেখতে পাইনি। এটি নিরসন আসলে কখন হবে এখনও কিন্তু অনিশ্চিত রয়েছে। জ্যোতি। ঢাকা ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থে কেনা দুটি জাহাজের মধ্যে প্রথমটি বহরে যুক্ত হচ্ছে এ মাসেই, অপরটি আগামী নভেম্বরে হস্তান্তর করবে চীনের নেনইয়াং শিপইয়ার্ড। জাহাজ দুটির নাম বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। এরই মধ্যে দৈনিক $20,000 বাংলার প্রগতিকে 6 মাসের জন্য ভাড়াও দেওয়া হয়েছে। নৌবাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে বিএসসির অবস্থান শক্তিশালী করা এবং জাহাজ ভাড়া বাবদ বৈদেশিক মুদ্রা সাশ্রয় দেশীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা আরও বাড়াতে হবে। হাজেরা শিউলির প্রতিবেদন। 90-এর দশকে রাষ্ট্রীয় জাহাজ কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে সর্বোচ্চ 38টি জাহাজ ছিল। পুরাতন জাহাজ ক্রয়ে ক্রমাগত লোকসান ও দুর্নীতির কারণে ধীরে ধীরে বহর ছোট হয়। 2018 সাল থেকে পর্যায়ক্রমে নতুন 6টি জাহাজে পেয়ে আবারও ফেরে লাভের ধারায়। যদিও অগ্নি দুর্ঘটনায় গেল বছর 2টি জাহাজে পরিত্যক্ত হলে জাহাজ কমে দাঁড়ায় মাত্র 5টিতে। এ অবস্থায় ব্যবসায় টিকে থাকতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়ে। চীনা ঋণে 4টি জাহাজ কেনার প্রক্রিয়া 6 বছরেও আলোর মুখ না দেখায় প্রথমবারের মতো নিজস্ব অর্থে নতুন 2টি জাহাজ কেনার উদ্যোগ নেয় বিএসসি। গত জুনে আহ্বান করা হয় দরপত্র। সব প্রক্রিয়া শেষে মাত্র 5 মাসেই 936 কোটি টাকা ব্যয়ে 63,500 মেট্রিক টন ধারণ ক্ষমতার নতুন 2টি কার্গো জাহাজের মালিক হচ্ছে বিএসসি। চীনের ন্যানিয়াং শিপইয়ার্ডে নির্মিত 2টি জাহাজের নাম দেয়া হয়েছে বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা। আগামী 18 অক্টোবরের মধ্যে বাংলার প্রগতি ও নভেম্বরে বাংলার নবযাত্রা জাহাজ বিএসসিকে হস্তান্তর করবে সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার। কর্তৃপক্ষ বলছে এ দুটি হবে শিপিং কোম্পানিটির বহরের সবচেয়ে বড়, আধুনিক, পরিবেশ বান্ধব ও ব্যয় সাশ্রয়ী জাহাজ। এরই মধ্যে 6 মাসের জন্য বাংলার প্রগতিকে ভাড়া দিয়েছে বিএসসি। সমস্ত খরচ বাদ দিয়ে নেট প্রফিট এক বছরে আমরা আশা করছি যে অ্যাটলিস্ট 150 কোটি টাকা আয় হবে, যেটা প্রথম ভাড়া দিচ্ছি 6 মাসের জন্য, পার ডে অ্যারাউন্ড $20,000। চলতি বছরের ডিসেম্বরে সরকারি অর্থায়নে আরও 3টি জাহাজ কেনার প্রক্রিয়া শেষ করতে চায় বিএসসি। সেই সঙ্গে চীনের ঋণে আরও 4টি জাহাজ ক্রয়ের
চুক্তিও এই মাসে হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। চীনের চারটা, যেটা আপনারা জানেন যে অনেকদিন ধরে প্রায় 2018 থেকে এই প্রক্রিয়া চলছে। লোন এগ্রিমেন্ট অলরেডি আমরা যেটা জানতে পেরেছি এক্সিম ব্যাংক এটার অনুমোদন দিয়েছেন, চিঠিটা হয়তো শীঘ্রই পেয়ে গেলে অক্টোবরের মাসে কোনো এক সময় হয়তো আপনার লোন এগ্রিমেন্ট সাইন হলে আমরা এই বছরের কোনো এক সময় নভেম্বর ডিসেম্বর কোনো এক সময় জাহাজের কিনলে এবং স্টিল কাটিং শুরু হবে। মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের বাজার বছরে $32 বিলিয়ন। বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও বিশাল এই বাজারে নিজেদের শেয়ার বাড়াতে অন্তত আরও 450 জাহাজ দরকার। যে কোনো নতুন জাহাজ কেনা ইজ অলওয়েজ বেটার, কারণ আমাদের ওই টার্গেটে 450-500 দিকে যেতে হবে যদি আমরা ফ্রেট মার্কেটের এই টাকাটারই যদি একটা লায়ন শেয়ার আমরা আনতে চাই। 32-এর মধ্যে যদি আপনি 16 বিলিয়ন বা তার চেয়েও বেশি করেন তাহলে আপনাকে জাহাজের সংখ্যা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। 2024-25 অর্থ বছরে প্রায় 300 কোটি টাকা নিট মুনাফা করেছে রাষ্ট্রীয় এই জাহাজ কোম্পানি। 2028 সালের মধ্যে জাহাজের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে চায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে। আজিমপুরের ফরউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে এই টিকা কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আরও জানাতে চট্টগ্রামের চন্দনাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল স্কুল টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে যাব রাজু আহমেদের কাছে। রাজু, টিকাদান কর্মসূচিতে শিশুদের উপস্থিতি সেখানে কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আপনাকে জানাতে চাই দেশে প্রথমবারের মতো এই টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলছে এবং এই কর্মসূচি সকাল থেকে শিশুদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত। সকালে এখানে 2 উপদেষ্টা অর্থাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তারা এসে উদ্বোধন করেন এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে শিশুদের যে উপস্থিতি তারা একদম নির্ভয়ে এসেই কিন্তু টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং তারা টিকা গ্রহণ করছেন। আপনাদের যদি জানাতে চাই যে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজের 2021 সালের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রায় 4,77,518 জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়, অর্থাৎ প্রতি 1 লাখ জনগোষ্ঠীর মধ্যে 290 জনই কিন্তু এই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে যদি জানাতে চাই যে 61% ছিল 15 বছর কম বয়সের শিশু। ফলে এই শিশু এবং কিশোররাই কিন্তু 15 বছর নিচে যারা রয়েছে তারাই কিন্তু সব থেকে ঝুঁকিতে থাকে টাইফয়েডের এবং বিশ্বজুড়ে কিন্তু এই টাইফয়েডের মৃত্যুর হার উল্লেখযোগ্য। ফলে এই শিশুদের সুরক্ষার জন্যই কিন্তু এই উদ্যোগটি নিয়েছে সরকার, এমনটি কিন্তু জানিয়েছেন উপদেষ্টারা। আপনাদের যদি জানাতে চাই সকালের আজকে এই ফরিদউদ্দিন সিদ্দিকী উচ্চ বিদ্যালয়ে কিন্তু সকাল 10টার কিছু আগে এখানে এই ক্যাম্পিংটি উদ্বোধন হয়। উদ্বোধনের সময় এখানে পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে পোলিওতে যে অনেক শিশু মারা গিয়েছিল সেই হারটা কিন্তু বাংলাদেশে কমে এসেছে। ফলে এখন টাইফয়েড সেই আতঙ্ক সৃষ্টি করছে যাতে টাইফয়েডে কোনো শিশুর জীবন না যায় সেই সুরক্ষা নিশ্চিত করতেই কিন্তু আজকের এই যে কর্মসূচি অর্থাৎ টিকাদান ক্যাম্পেইন তারা চালু করেছে। অর্থাৎ প্রথম ধাপে 5 কোটি শিশু কিশোরকে এই ভ্যাকসিন দেওয়া হয় এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও বেশ উল্লেখযোগ্য হারে সংখ্যা কিন্তু এই টিকাদান কর্মসূচি চলবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। একই সঙ্গে যদি জানাতে চাই এখানে ইউনিসেফ সহ আরও বেশ কিছু সহযোগী সংগঠন রয়েছে যারা এখানে তাদের এই ক্যাম্পিংয়ে মূলত তারা অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি যদি জানাই শিশুরা কোনো ভয় ছাড়াই কিন্তু তারা একদম স্বতঃস্ফূর্তভাবে এই টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং সাহস জুগিয়ে তারা একদম চোখে চোখ রেখে কিন্তু তারা এই টিকাদান কর্মসূচি টিকাগুলো গ্রহণ করছেন। ফলে আগামীর বিশ্ব যেহেতু এই শিশুদের হাতেই, এই শিশুরাই যেহেতু আগামীর বিশ্বের নেতৃত্ব দিবেন সে জায়গায় তাদের সুরক্ষার জন্য এই টাইফয়েড টিকাদান কর্মসূচির যে অংশগ্রহণ তাদের এই অংশগ্রহণে জানান দিচ্ছে যে আগামীর বিশ্বের সুরক্ষা দিতে তারা আসলে কতটা প্রস্তুত। আমরা
আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে এখানে আপনারা দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু শিশুরা নির্ভয়ে তারা টিকাদান কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এখান থেকেই মূলত তারা তাদের যে আগামী নেতৃত্ব সেই নেতৃত্বের সাহস কিন্তু জুগিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। এবার জানবো চট্টগ্রামের টিকা কর্মসূচির খবর, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী ফয়সাল। এবার জেলায় কতজন শিশু কিশোর টিকাদান কর্মসূচির আওতায় এসেছে জানাবেন। জ্যোতিকা, বাংলাদেশে সংক্রমণজনিত রোগের মধ্যে অন্যতম টাইফয়েড, যে রোগে প্রতি বছর 8,000-এর মতো মানুষ মারা যায়, যার 68% হচ্ছে শিশু। তেমন একটি প্রাণঘাতী রোগ যেটিতে আসলে টিকা না নেওয়ার কারণে অনেকেই মারা যায় এবং হাত ধোয়ার ক্ষেত্রে যখন সতর্কতা অবলম্বন করা হয় না, কিংবা দূষিত পানি পান করা হয়, কিংবা খাবার পান করা হয় যে খাবার দূষিত, সেসব থেকে আসলে টাইফয়েড ছড়ায়। তো সেক্ষেত্রে টাইফয়েডের টিকা যারা নেন তাদের ঝুঁকিটা কমে যায়। যেই টিকা ব্যক্তিগতভাবে নিতে গেলে 1400 টাকা খরচ হয়, সেই টিকাই আজকে বিনামূল্যে দেওয়া হবে এবং সেই টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজকে থেকে শুরু হয়ে 31 অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এই টিকা দেওয়া হবে এবং পরবর্তীতে 1 থেকে 13 নভেম্বর এই কমিউনিটি পর্যায়ে এই টিকা দেওয়া হবে। এবং চট্টগ্রামে মোট আমরা যেটা জেনেছি যে 24,62,000 শিশু কিশোরের মধ্যে এটি দেওয়া হবে পুরো চট্টগ্রাম জুড়ে বিভিন্ন উপজেলা মিলিয়ে, এবং চট্টগ্রাম নগরীতে দেওয়া হবে 8,32,000-এর মতো শিশুকে এই টিকা দেয়া হবে। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের যারা 9 মাস থেকে 15 বছরের নিচে শিশু কিশোর আছেন তাদেরকে এর আওতায় আনা হবে। এবং আমরা যেটি দেখছি যে প্রতিটি স্কুলে এর প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আছি নগরীর গুলজার বেগম স্কুলে চন্দনপুরায়, এখানে আজকে প্রায় 1000 শিশু কিশোরকে এর আওতায় আনা হবে। এর যে প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে উচ্চ বিদ্যালয় আছে, দুটোতেই এই টিকা ক্যাম্পেইন চালানো হবে। এবং আমরা দেখছি যে শিশু কিশোররা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আজকে সকাল থেকে এখানে এসেছেন এবং অনেকেই আসলে টাইফয়েড নিয়ে সচেতন নয়, কিছুটা ভীতির বিষয়ও আছে। তবে যারা এখানে টিকা দিতে আসছেন বা যারা কর্মকর্তা আছেন তারা সেই ভীতি কাটানোর চেষ্টা করছেন। তারা বলছেন যে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এই টিকা নিলে সারা জীবন যে টাইফয়েডের ঝুঁকি, সেই ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। তো চট্টগ্রামে এই ক্যাম্পেইন শুরু হয়েছে এবং চলবে 31 তারিখ পর্যন্ত স্কুল পর্যায়ে এবং 1 থেকে 13 নভেম্বর চলবে কমিউনিটি পর্যায়ে। এবং এর আওতায় কিন্তু আমরা যেটি দেখছি যে এবার পথ শিশু কিংবা যারা বঞ্চিত জনগোষ্ঠীর শিশু আছে তাদেরকেও কিন্তু আনা হবে। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেকজন সহকর্মী হারুন। যারা টিকার রেজিস্ট্রেশন করতে পারেনি তারা কি টিকা দিতে পারছে কিনা জানাবেন। ময়মনসিংহে আজকে সারা দেশের মতো টাইফয়েড টিকাদান যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই ঠিক সকাল 10টা থেকে যে টিকাদান কার্যক্রম সেটি শুরু হয়েছে। তবে আমরা যে কেন্দ্রটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল টিকা কেন্দ্র। এখানে জেলা পর্যায়ের যে টিকাদান কর্মসূচি সেটির উদ্বোধনী অনুষ্ঠান চলছে, যার কারণে এখনো কিন্তু এই কেন্দ্রে টিকাদান শুরু হয়নি। এই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এখানে টিকাদান কর্মসূচি শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ এবং স্বাস্থ্য বিভাগের যিনি বিভাগীয় পরিচালক সহ ইউনিসেফ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই টিকা নেয়ার যে সুফল এবং কেন এই টিকা নেওয়া প্রয়োজন এ বিষয়ে কিন্তু ব্রিফ করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই টিকা কেন্দ্রেও কিন্তু টিকা দেওয়ার জন্য টিকার সরঞ্জাম ইতিমধ্যেই নিয়ে যারা টিকাদান করবেন স্বাস্থ্যকর্মী যারা, তারা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন। এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখানে টিকাদান কাজ শুরু হবে। আমরা সিভিল সার্জন এবং সিটি কর্পোরেশন থেকে আমরা যে তথ্য পেয়েছি এটি হচ্ছে যে ময়মনসিংহ জেলায় এবার টিকাদানের লক্ষ্যমাত্রা বা টার্গেট শিশু কিশোর কিশোরী রয়েছে 13,45,939 জন। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 36% শিশু কিশোর কিশোরী নিবন্ধন করেছেন এবং সিটি কর্পোরেশনে এই টিকাদানকারীর যে লক্ষ্যমাত্রা সেটি
রয়েছে 1,58,000। এর মধ্যে এখন পর্যন্ত 58,000 নিবন্ধন করেছে বলে সিটি কর্পোরেশন সূত্রে আমাদেরকে জানিয়েছে। তবে এখানে স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, যারা নিবন্ধন করছেন তারা তো টিকা নিতেই পারবেন, কিন্তু যদি কেউ নিবন্ধন নাও করে থাকেন, তাদের জন্ম নিবন্ধন বা যে বয়স প্রমাণের যে কাগজ, সেগুলো যদি তারা নিয়ে টিকা কেন্দ্রে আসেন তাহলে কিন্তু তারা তাৎক্ষণিক সেই টিকা নিতে পারবেন। এবং এখানে 9 মাস বয়সী থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশু কিশোর কিশোরীদের টিকা দেওয়া হবে এবং এই কার্যক্রম কিন্তু এখানে চলছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, এটি একটি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত টিকা। এই টিকা নেওয়ার পর কিন্তু কোনো ধরনের অসুবিধা হওয়ার কোনো সুযোগ নেই। এবং স্বাস্থ্য বিভাগ আশা করছে ময়মনসিংহ বিভাগে বা ময়মনসিংহ জেলায় কিন্তু যে টিকাদানের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে এবার কুমিল্লা থেকে যুক্ত আছেন আমাদের সাথে সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, টিকা দিতে আসা অভিভাবকদের ভিড় কেমন দেখছেন সেখানে, জানাবেন। জ্যোতিকা, কুমিল্লায় টাইফয়েড টিকাদানের ক্যাম্পেইন কিন্তু বেশ অনেক দিন ধরেই আমরা দেখে আসছি যে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ে রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এবং অভিভাবকদেরকেও চিঠি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশে টাইফয়েড টিকাদানের যে ক্যাম্পেইন শুরু হয়েছে তাতে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন কিন্তু কুমিল্লায় হয়েছে। এখানে প্রায় 82% শিক্ষার্থী এবং প্রাক প্রাথমিক শিক্ষার্থী শিশুরা এখানে রেজিস্ট্রেশন করেছে। এবং আজকে আলেকজান স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে এই টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করা হচ্ছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে। এখানে শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। 2021 সালে টাইফয়েডে বাংলাদেশে 4,81,000 মানুষ আক্রান্ত হয় এবং যার মধ্যে 8,000 শিশু কিন্তু সেখানে তখন আক্রান্ত হয়েছিল। তো যার কারণে এটার প্রতি সরকার অনেক গুরুত্ব দিচ্ছে এবং এই বছর কিন্তু বিনামূল্যে 1 ডোজ টিকা 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত শিশু প্রাথমিক শিক্ষার্থী থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে এই টিকাটি দেওয়া হচ্ছে। এবং যার কারণে কুমিল্লার প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু এই টিকার যেই সচেতনতা কার্যক্রম আমরা দেখে আসছি তাতে কিন্তু ব্যাপক সাড়া পড়েছে। প্রায় 15,81,000 লক্ষ্যমাত্রা ছিল যে রেজিস্ট্রেশন করা হবে, তার মধ্যে কিন্তু 12 লক্ষের প্রায় 13 লক্ষ অধিক কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। এবং যারা এখন পর্যন্ত এই রেজিস্ট্রেশন করেনি কিংবা যাদের জন্ম নিবন্ধন নেই তাদেরকে লাইনে দাঁড়িয়ে এবং এই টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে তাদেরকে টিকা দেওয়া হবে। জ্যোতিকা, সারা দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে রাজধানীর সহ বিভিন্ন জেলা থেকে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সকাল থেকেই চলছে রাকসু নির্বাচনের প্রচার। ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে প্রচারপত্র বিতরণ করছেন তারা। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, নির্বাচনী প্রচারণা নিয়ে প্রার্থীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। জ্যোতিকা, যেটি বলছিলেন, সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণার জন্য প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছে। কারণ আপনি জানেন যে আগামী 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তার আগে আর মাত্র 2 দিন তারা প্রচারণার জন্য সময় পাবেন। আগামীকাল এবং পরশুদিন তারা শুধুমাত্র প্রচারণার জন্য যে সময়টি পাবেন তার জন্যই, যেহেতু 2 দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল, আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। অনেকে ক্লাসে চলে আসছেন এবং পরীক্ষার জন্য আসছেন। সেই সুযোগটি কাজে লাগিয়ে এখন তারা বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের সামনে যে একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন আছে, সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। যখনই শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম শেষে ফিরছেন বা বের হচ্ছেন, তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা তাদের হাতে লিফলেট তুলে দিচ্ছেন এবং জানান দিচ্ছেন যে তাদের ব্যালট নম্বর কত এবং কত নম্বর ব্যালটে তাদের ভোট দিতে হবে, এই বিষয়গুলো বলছেন। পাশাপাশি তারা বলছেন যে তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যেসব কার্যক্রম করতে হবে, যেমন স্বাস্থ্যসেবা উন্নয়ন করা, আবাসিক সংকট নিরসন করা, আবাসিক হলগুলোতে খাবারের মান যে অবনতি সেটি তারা আরও উন্নতি করতে চান এবং খাবারের ভর্তুকি বাড়ানোর জন্য প্রশাসনকে চাপ দিতে চান, এই বিষয়গুলো কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রেখেছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা এখানে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে আজকে এবং আগামী 2 দিন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে তারা শেষ মুহূর্তে তাদের ভোটারদের কাছে পৌঁছে যেতে চান এবং ভোটারদের কাছে গিয়ে তাদের শেষ মুহূর্তের যে প্রচারণা, ব্যালট নম্বর এবং তারা যে পদে নির্বাচন করছেন সেইটি কিন্তু জানান দেওয়ার জন্য তারা লড়ছেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে প্রচারণার সবশেষ তথ্য।
রাষ্ট্র নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী মারুফ হাসান। চাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা অভিযোগ পাল্টা অভিযোগে চলছে প্রচারণা। তবে শহর থেকে দূরে ক্যাম্পাস হওয়ায় ভোটার উপস্থিতি নিয়ে প্রার্থীদের শঙ্কা রয়েছে। আর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আসন্ন চাকসু নির্বাচন ঘিরে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে জানাবেন। জ্যোতিকা, আর মাত্র কয়েকটা দিন রয়েছে, অর্থাৎ প্রচারণার মাত্র 2 দিন সময় পাচ্ছেন প্রার্থীরা, এবং সেই সাথে বুধবারে নির্বাচন এবং শেষ মুহূর্তের প্রচারণা চলছে। এবং এই শেষ মুহূর্তে এসে প্রার্থীদের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে নানান দাবি উঠেছে। বিশেষ করে যেহেতু সময় ঘনিয়ে আসছে, এই মুহূর্তে ক্যাম্পাসে ব্যালট পেপার ছাপানো থেকে শুরু করে ব্যালট পেপার রিডিং মেশিন আনা এবং নানান ধরনের গুরুত্বপূর্ণ এবং গোপনীয় কাজকর্ম চলছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কীরকম হবে সেটি প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে কিন্তু জানানো হয়েছে, যেটি বলা হচ্ছে যে ভোটের দিন বিএনসিসি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা কর্মী এবং সেই সাথে পুলিশের মাধ্যমে মূলত ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ঢেলে সাজানো হবে। এবং এর বাইরে যদি প্রয়োজন পড়ে বা সে ধরনের পরিস্থিতি উদ্ভূত হয়, সেক্ষেত্রে সেনাবাহিনীকেও তারা প্রয়োজনে ডাকবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং এর বাইরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যেই 5টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, সেই ভোট কেন্দ্রগুলোতে সেখানে 5 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন এবং একই সাথে সেখানকার বাইরে অর্থাৎ ক্যাম্পাসের প্রবেশপথ এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আরও 4 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। অর্থাৎ সব মিলিয়ে ক্যাম্পাসে কিন্তু ভোটের দিন 9 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এবং এর বাইরে যদি বলি যে ক্যাম্পাসে সাদা পোশাকের যে বিভিন্ন বাহিনী রয়েছেন তারাও কাজ করবেন, বিভিন্ন জায়গা থেকে তারা তথ্য সংগ্রহ করবেন এবং সেই সব বিষয় এইভাবেই কিন্তু মূলত আসলে নির্বাচনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিয়েছেন। তবে একটি উদ্বেগের বিষয় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেটি নিরাপত্তা নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে 130টি সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেগুলোর বেশিরভাগই কিন্তু এখন অচল। শিক্ষার্থীরা বলছেন যে এই সিসি ক্যামেরাগুলো নির্বাচনের আগেই যাতে সচল করা হয়, যাতে করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা যায়। জ্যোতিকা, চাকসু নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। পূর্বাঞ্চলীয় সীমান্তে রাতভর সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা। কাবুলে বিমান হামলায় ইসলামাবাদকে দায়ী করে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পাক সেনাদের কয়েকটি চৌকি লক্ষ্য করে ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় আফগান সীমান্তরক্ষী বাহিনী। জবাবে পাল্টা সংঘাতে জড়ায় পাকিস্তানও। এরপর আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ দাবি করে হেলমন্দ প্রদেশে পাকিস্তানের 2টি সীমান্ত চৌকিরও দখল করে নিয়েছে আফগান সেনারা। বিপরীতে পূর্ণ শক্তি দিয়ে আফগানিস্তানকে পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে দাবি ইসলামাবাদের। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। আচমকাই রণক্ষেত্রে পরিণত পাকিস্তান ও আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত। 6টির বেশি পয়েন্টে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর দফায় দফায় সংঘাত, রাতভর ভারী অস্ত্রশস্ত্রের প্রদর্শনীতে উজ্জ্বল রাতের আকাশ। শনিবার সন্ধ্যায় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের সীমান্ত চৌকি লক্ষ্য করে গুলি ছোড়ে আফগান সেনারা। এক পর্যায়ে পাল্টা হামলা শুরু করে ইসলামাবাদ। স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত চলতে থাকে এই হামলা পাল্টা হামলা। পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এই বৈরিতার সূত্রপাত গেল বৃহস্পতিবার। তালেবান সরকারের দাবি, এদিন আফগানিস্তানের আকাশসীমা অতিক্রম করে রাজধানী কাবুল সহ পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান বিরোধী সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবানের প্রধান নেতা নূর ওয়ালি মেসুদকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করে বেশ কয়েকটি গণমাধ্যম। জবাবে এই হামলার দায় স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি ইসলামাবাদ। তবে সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেয়া থেকে বিরত থাকতে তালেবান সরকারের প্রতি আহ্বান জানায় দেশটি। এরপর শনিবার সন্ধ্যা থেকে সংঘাতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হচ্ছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ খোস্ত, নাঙ্গারহার, পাকতিকা, পাকতিয়া ও কুনারে সবচেয়ে বেশি গোলাগুলির খবর পাওয়া গেছে। এ সময় একে অপরের সীমান্ত চৌকির দখল নেয়ার দাবি করেছে পাক ও আফগান সেনাবাহিনী। যদিও আফগানিস্তানের প্রতিরক্ষা বিভাগ এক্স বার্তায় জানিয়েছে, হেলমন্দ প্রদেশে পাকিস্তানের 2টি সীমান্ত চৌকির দখল নিয়েছে আফগান সেনারা। এদিকে এই হামলার পর এক্স বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। পূর্ণ শক্তি দিয়ে তাদের প্রতিহতও করা হচ্ছে। সতর্ক না হলে ভারতের মতো আফগানিস্তানকেও কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তান বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়েছে সীমান্তরক্ষীরা।
এদিকে গেল শুক্রবার ভারতের নয়াদিল্লিতে সফরকালে কাবুলের বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এ হামলার তীব্র সমালোচনা করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021 সালে তালেবান ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে এটাই তালেবান সরকারের একজন প্রতিনিধির প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত শব্দ এখন সিন্ডিকেট। দেশের ফুটবলের একটি বিশেষ ক্লাব এবং কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে আছে গুরুতর অভিযোগ। স্কোয়াড গঠন থেকে ম্যাচের একাদশ সবখানেই সিন্ডিকেট ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ফুটবল সমর্থকরা। কিন্তু অভিযোগের বাইরে গিয়ে কতটা সত্য এই বিতর্ক, উত্তর খুঁজতে দিয়েছেন জুবায়ের আহমেদ। এক ক্লাব থেকেই শুরুর একাদশে 8 ফুটবলার, তাতেও অনেকেই জায়গা পেয়েছেন নির্ধারিত পজিশনের বাইরে। কেউ পারফরমেন্সের মানদণ্ডে দুর্বল হলেও শুরুর একাদশেই ছিলেন। দেশের ফুটবলে এখন সবচেয়ে প্রচলিত শব্দ সিন্ডিকেট। যোগ্য ফুটবলারকে বেঞ্চে রেখে ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু ফুটবলারকে খেলানোর অভিযোগ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিপক্ষে, যার সবচেয়ে বড় উদাহরণ সবশেষ হংকং চায়না ম্যাচে। খেলার মোড় ঘুরিয়ে দেয়া জায়ান সৌমিত্রা নিজেদের শুরুর একাদশে খুঁজেই পাননি সাদউদ্দিন, সোহেল রানাদের ভিড়ে। ম্যাচের একাদশে জায়গা মিলছে পারফরমেন্স না করেও, স্কোয়াডেও অনেকে টিকে যাচ্ছেন নামের জোরে। তবে কি দল নির্বাচনেও প্রভাবিত হন ক্যাব্রেরা? সম্ভাবনা একেবারে উড়িয়ে না দিল জাহিদ হাসান এমিলি আর মামুনুল ইসলামের কাছে আছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। যদি কেউ এটাকে ফোর্স করে বা ম্যানিপুলেট করে যে আমার টিমের প্লেয়ারদেরকে স্টার্টিং 11-এ রাখতে হবে, স্কোয়াডে রাখতে হবে, এটা আমি কোনোভাবে বিশ্বাস করি না, বিকজ সেটা ন্যাশনাল টিম। সেইখান থেকে আমি বলবো এখানে অবশ্যই কিছু তো গরমিল রয়েছে, কারণ পারফর্ম না করা প্লেয়াররা রেগুলারই সুযোগ পাচ্ছে, এবং যারা পারফর্ম করছে, যারা রেগুলার ডিজার্ভ করে ন্যাশনাল টিম স্টার্টিং 11, তারা আসলে চান্স পাচ্ছে না। আমাদের ঘুরে ফিরে আমাদের ক্লাবগুলির কেউ না কেউ দায়িত্ব আছে বিএফএফে, ফেডারেশনে। ক্লাবের যে কোনো প্রেসিডেন্ট বলেন, যে কোনো সেক্রেটারি বলেন, যে কোনো ম্যানেজার বলেন, তারা আপনার জড়িত বিএফএফের মেম্বার, না হলে বিএফএফের ভাইস প্রেসিডেন্ট, সব কিছু মিলে দেশে এই শব্দগুলি আসে। হংকং চায়না ম্যাচে দল নির্বাচন থেকে খেলার ধরন সবকিছুতেই প্রশ্নবিদ্ধ বাংলাদেশের স্প্যানিশ কোচ। সাবেক ফুটবলার এমিলি সরাসরি জানালেন এখনই দেশের ফুটবলে ক্যাব্রেরা অধ্যায়ের ইতি টানা প্রয়োজন। আফটার দিস ম্যাচ জিতেন বা হারেন, আমি মনে করি তাকে স্যাক করা উচিত। সে যদি জিতেও তারপরও তাকে স্যাক করা উচিত। তবে ক্যাব্রেরার বিদায়ী কি হবে সিন্ডিকেট বিতর্কের শেষ? এখানেও আলাদা মত আছে দুই সাবেক অধিনায়কের। যদি এরকমের কোনো কিছু থাকে বা আমার কাছে মনে হয়েছে, আমার মনে হয় যেটা ফাইন্ড আউট করা উচিত অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ এটা দেশের ফুটবলের জন্য কখনো ভালো হবে না। যদি ক্লাবের কেউ যদি ওখানে মেম্বার না হয় বা ওখানকার মেম্বার কেউ ম্যানেজমেন্ট কমিটি না থাকে, মেম্বার হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, কিন্তু ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটিতে যদি না থাকে, তাইলে আপনার এই কথাগুলি আসে না। সামনে উজ্জ্বল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ জাতীয় দল এখন ডুবে আছে আক্ষেপের বেড়াজালে। ডাগ আউটে ক্যাব্রেরার ভুল আর সিন্ডিকেট নামের এক অদৃশ্য শক্তি যেন আটকে দিচ্ছে সবকিছুই। সাবেক বর্তমানদের চাওয়া এই হুমকি থেকে দ্রুত বেরিয়ে আসুক দল। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনা সহ 3 আসামের মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তি তর্ক শুরু আজ। প্রথম দিন উপস্থাপন করবেন প্রসিকিউশন। মতিঝিল থেকে কমলাপুর মেট্রো ট্রায়াল রান হতে আরও 1 বছর। ট্র্যাক সুইচিং প্রস্তুত না হওয়ায় যাত্রী সেবা নিয়ে সংশয়। সিস্টেম ওয়াইড কাজ অলরেডি আরম্ভ হয়েছে এবং অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট প্ল্যান 4th কোয়ার্টার অফ 2026-এ আমরা টেস্টিং কমিশন চালু করব। এনসিপি ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে ময়মনসিংহ বিভাগে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি যাত্রীদের। দ্রুত নিষ্পত্তি করে আমাদের পরিবহনকে মুক্ত করা হোক, ঝামেলা মুক্ত পরিবহন চাই আমরা। এই যে কষ্টটা যে করতেছি দেখতে তো পারতেছেন, আমরা দিনে না দিন খাই, আমরা কেন কষ্ট করব? প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু, আওতায় আসবে 9 মাস থেকে 15 বছরের 5 কোটি শিশু কিশোর। জন্মসনদ না থাকলেও মিলছে টিকা। সীমান্তে পাক আফগান সেনাদের ব্যাপক সংঘর্ষ, পাকিস্তানের 2টি সেনা চৌকি দখলের দাবি তালেবান সরকারের।
এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।